আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি ওয়াহিদা সুলতানা, প্রভাষক সমাজ বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। আজকে তোমাদের সঙ্গে আমাদের যে অধ্যায়টা পড়ার কথা বা যে অধ্যায়টা আমরা পড়ছি চলমান প্রক্রিয়ায় আছে, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় সমাজ বিজ্ঞান প্রথম পত্র, যার নাম হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এই মৌল প্রত্যয়গুলোর মধ্যে আমরা অলরেডি কিন্তু বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি। তিনটে ক্লাস আমাদের হয়ে গেছে। সেখানে আমরা সমাজের সংজ্ঞা, সমাজের বৈশিষ্ট্য, সমাজের কার্যাবলী, তারপরে হচ্ছে সমাজ বিবর্তনের ধারা, বিভিন্ন সমাজের তুলনামূলক একটা আলোচনা, সংস্কৃতি ও সভ্যতার ধারণা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে তোমাদের যে এই অধ্যায়ের উপর যে চতুর্থ ক্লাসটা আমার নেওয়ার কথা, সেখানে আমি যে টপিকগুলো তোমাদেরকে দিয়েছিলাম, দল, সংঘ, সম্প্রদায়, প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, লোকরীতি ও সমাজ কাঠামো সম্পর্কে ধারণা। এখানে যেহেতু একসঙ্গে অনেকগুলো টপিক আমি দিয়ে ফেলেছিলাম, সেই জন্য তোমাদের সুবিধার্থে ক্লাসটা আমি এই টপিকগুলোকে দুইটা ক্লাসে ভাগ করে নিচ্ছি। প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো দল, সংঘ ও সম্প্রদায়। প্রথমেই আমরা দলের ধারণা নিব, যে দলটা কি। আসলে সমাজবিজ্ঞানের অন্যতম একটি মৌল প্রত্যয় হচ্ছে দল। সাধারণভাবে যদি আমরা বলি যে মানুষ একা যা করতে পারে না তা দলীয়ভাবে অর্জন করতে পারে, সুতরাং মানুষ তার বিকাশ, লাভ ও পূর্ণতা প্রাপ্তির জন্য স্বাভাবিকভাবেই দলের সদস্যভুক্ত হয়। তাহলে পরে মানুষ যেহেতু একা একা তার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে না বা তার সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারে না, সে কারণেই কিন্তু মানুষ দলবদ্ধভাবেই থাকে এবং বিভিন্ন দলের সদস্য বা অন্তর্ভুক্ত হয়ে কিন্তু তারা থাকে। সাধারণত দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সেই সমাবেশকে বোঝায় যা কোনো লক্ষ্য অর্জনে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে সামাজিক ও মনস্তাত্ত্বিক সচেতনতা এবং সম্পর্ক সৃষ্টি করে। সাধারণভাবে দল বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বোঝায় যাদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান, আবেগ ও সংবেদনশীলতা রয়েছে। তাহলে সমাজবিজ্ঞানের আমরা বলবো যে অন্যান্য এই ধরনের সমাজবিজ্ঞানে আমরা দলের নানা রকম সমাজবিজ্ঞানীদের বিভিন্ন রকম দল সম্পর্কে সংজ্ঞা দেখতে পাই, কিন্তু নির্দিষ্ট কোনো বা গ্রহণযোগ্য বা একমত হয়ে কোনো সংজ্ঞা আমরা পাই না। কিন্তু গ্রহণযোগ্য কোনো সংজ্ঞা নেই, তবে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে এই দলকে সংজ্ঞায়িত করেছেন। যেমন ম্যাকআইভার এবং পেজের কথা আমরা যদি প্রথমেই বলি, তাহলে পরে পরস্পরের সাথে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের যে কোনো সমষ্টিকেই দল বলে। এখানে দেখো, দল বলতে আমরা বুঝি পরস্পরের সাথে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি, একই কথা জিনিসটা। তারপরে অধ্যাপক পি জি স্পার্টের মতে সামাজিক দল হচ্ছে সমাজের কাঠামো সংবলিত ব্যক্তিবর্গ যারা একে অন্যের সাথে নিবিড় সামাজিক বন্ধনে আবদ্ধ। তারপরে বটমরের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সামাজিক দল হলো এমন কিছু ব্যক্তি সমষ্টি যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক বিদ্যমান এবং যারা প্রত্যেকে দল ও তার প্রতীকী রূপ সম্পর্কে সচেতন। অন্য কথায় সব সামাজিক দলেরই অন্তত একটি কাঠামো বা সংগঠন, বিধি ব্যবস্থা, আচার ব্যবহার ইত্যাদির অন্তর্গত এবং সদস্যদের চেতনায় মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে। তাহলে পরে আমরা যেসব দলের সংজ্ঞাগুলো দেখলাম, সেখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দল হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির সেই সমাবেশকে বোঝায় যা কোনো লক্ষ্য অর্জনে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ভিত্তিতে সামাজিক এবং মনস্তাত্ত্বিক একটি সচেতনতা সৃষ্টি করে বা সম্পর্ক সৃষ্টি করে। সেখানে দলের সদস্যদের প্রতি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটি সামাজিক যেমন বন্ধন তৈরি হয়, তেমন তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক ভাবের আদান প্রদান, ভালোবাসা, আবেগ, অনুভূতি, এই বিষয়গুলো কিন্তু সৃষ্টি হয়। এই সব সংজ্ঞাগুলো যদি আমরা আলোচনা করি বা পর্যালোচনা করি, তাহলে আমরা দলের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো। যেমন সামাজিক দলের মূল ভিত্তি হলো সামাজিক সম্পর্ক। দলের আকার পরিবর্তনশীল। দলের স্থায়িত্ব বিদ্যমান, হতে পারে তা ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী। দলের স্বাতন্ত্র্য জীবনধারা এবং প্রতীকী রূপ আছে। দলের গঠন কাঠামো ও সংস্কৃতি সদস্যদের প্রভাবিত করে। দলের সদস্যদের মধ্যে আদর্শগত আচরণে
সামঞ্জস্য থাকে। দলের সদস্যদের মধ্যে একাত্মবোধ সর্বদা সক্রিয় থাকে। এই বিষয়গুলো আসলে দলের মধ্যে অবশ্যই একটি সামাজিক সম্পর্ক তৈরি হয়। দল ক্ষণস্থায়ী হতে পারে, স্থায়ী হতে পারে, স্বল্পকাল স্থায়ীও হতে পারে। এখন দলের কিছু শ্রেণীবিভাগ আমরা লক্ষ্য করব। দলের শ্রেণীবিভাগের ক্ষেত্রেও বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে দলকে শ্রেণীবিভাজন করেছেন। তারপর বিভিন্ন মাত্রার ভিত্তিতে, বিভিন্ন উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাজন করেছেন। তার মধ্যে প্রথমেই আমরা যেটা বলবো সেটা হলো সমাজবিজ্ঞানী সামনার। উনি হচ্ছেন আমেরিকান সমাজবিজ্ঞানী। উনি নিজ দলের প্রতি আনুগত্য ও আন্তরিকতা এবং অন্য দল বহির্ভূত অন্যের প্রতি ঘৃণা, ভয় বা বিরূপ মনোভাবের পার্থক্য অনুসারে দলকে দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো অন্তর্গোষ্ঠী, একটি হলো বহির্গোষ্ঠী বা অন্তর্দল, আন্তঃদল বা বহিদল। এখানে প্রত্যক্ষ দলের সদস্যদের মধ্যে পারস্পরিক আনুগত্য, বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যবোধের চেতনা খুবই প্রবল। এরা পরস্পরের প্রতি দায়িত্ববোধ ও নৈতিক কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করে। বহিদল, পরোক্ষ দল হলো এমন একটি মানব দল যার সদস্যদের প্রত্যক্ষ দলের সদস্যদের প্রতি বিরোধী এবং নেতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আবাহনী এবং মহামেলন, এই যে পরস্পর বিপরীত ক্রিয়া প্রতিষ্ঠা বিদ্যমান। এখানে আমরা যে দলের অন্তর্ভুক্ত সেটা আমাদের কাছে আন্তঃদল, আর যে দলের মধ্যে আমরা অন্তর্ভুক্ত নই সেটা আমাদের কাছে বহিঃদল। আবার বহিঃদলে যারা আছে তাদের দলে যারা আছে তাদেরকে আন্তঃদলে মনে করে, এবং তার বাহিরে যারা আছে তাদেরকে বহিঃদল মনে করে। এবং নিজ নিজ দলের প্রতি প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক থাকে, অন্য দলের প্রতি একটা প্রতিযোগিতামূলক মনোভাব বিদ্যমান থাকে। এছাড়া সমাজবিজ্ঞানী চার্লস এইচ কুলি দলকে দুই ভাগে ভাগ করেছেন। এই কুলি সম্পর্কের ঘনিষ্ঠতা এবং আবেগীয় মাত্রার উপর ভিত্তি করে আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস এইচ কুলি সমাজবিজ্ঞানী তার দলকে দুই ভাগে ভাগ করেছেন, প্রাথমিক দল এবং মাধ্যমিক দল বা মুখ্য দল বা গৌণ দল। একই কথা, প্রাথমিক বা মুখ্য দল, মাধ্যমিক বা গৌণ দল। যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তারপরে নিবিড় এবং মুখোমুখি সম্পর্ক বিদ্যমান, তাদেরকে আমরা প্রাথমিক দল বলে থাকি। যেমন পরিবার, খেলার সাথী, পাড়া প্রতিবেশী ইত্যাদি হলো প্রাথমিক দলের উদাহরণ। গৌণ দল হলো মাধ্যমিক দল প্রাথমিক দলের বিপরীত। যে দলের সদস্যদের মধ্যে নিয়মানুগ, প্রাতিষ্ঠানিক ও নৈর্ব্যক্তিক সম্পর্ক বিরাজ করে তাকে মাধ্যমিক দল বলে। যেমন রাজনৈতিক দল, শ্রমিক সংঘ, ফুটবল ক্লাব, ছাত্র সংগঠন ইত্যাদি। দলের সদস্যদের স্থায়িত্বের ভিত্তি মাত্রা এবং সংগঠনের সচেতনতার স্তর অনুযায়ী সমাজবিজ্ঞানী পিজ হিসবার্ট দলকে চার ভাগে ভাগ করেছেন: অস্থায়ী দল, স্বল্পকাল স্থায়ী দল, দীর্ঘকাল স্থায়ী দল এবং চিরস্থায়ী দল। আসলে এই বিষয়গুলো অত্যন্ত সহজ। এগুলো তোমরা একটু বই যদি দেখো, বইটা পড়ো, তাহলে নিজেরাই বুঝতে পারবা। কারণ আমরা প্রত্যেকটা মানুষই সমাজে বাস করি, এবং সমাজে বাস করতে যেয়ে আমরা কিন্তু এই সমস্ত ছোট বড় অনেক স্থায়ী, অস্থায়ী, স্বল্পকাল স্থায়ী বিভিন্ন দলের সঙ্গে কিন্তু আমরা নিজেদেরকে যুক্ত করি। কেন যুক্ত করি? কারণ আমরা সকলের সহযোগিতার মাধ্যমে একটি কাজ শেষ করতে পারি। সকলের কাছে আমাদেরকে যেতে হয়। যে কাজটা আমি পারি না সেটা আরেকজন পারে, যেটা আরেকজন পারে না সেটা আরেকজন পারে। কাজে প্রত্যেকের সঙ্গে আমাদের প্রত্যেকে দলবদ্ধভাবে কিন্তু আমাদের জীবনের যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করতে হয়। এগুলো পূরণ করতে যেয়ে আমরা কিন্তু বিভিন্ন দল, স্থায়ী দল, স্বল্পকাল স্থায়ী দল, চিরস্থায়ী দল এবং দলের অন্তর্ভুক্ত হয়ে পড়ি, এবং সেই দলের প্রতি আমরা আমাদের একটি সম্পর্ক, দলের প্রত্যেকটা সদস্যদের প্রতি আমাদের একটি সামাজিক সম্পর্ক তৈরি হয়। এজন্য এই দলের শ্রেণীবিভাগগুলো কিন্তু অত্যন্ত সহজ। তোমরা একটু বইটা লক্ষ্য করবা, বইটা পড়বা, তাহলে তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবা। ব্রিটিশ সমাজবিজ্ঞানী ডেভিড মিলার সামাজিক দলকে দুই ভাগে ভাগ করেছেন। উনি হলেন সদস্যদের পদমর্যাদার সত্যতা, সমতা এবং বিভিন্নতার প্রেক্ষিতে সামাজিক দলকে দুই ভাগে ভাগ করেছেন: আনুভূমিক দল এবং উল্লম্ব দল। আনুভূমিক দলের সকল সদস্য সমপর্যায়ভুক্ত, এদের মধ্যে কোনো উৎক্রমোচ্চ শ্রেণীবিন্যাস থাকে না। সরকিনের মতে এ দলে সমাজের বিশেষ স্তরের ব্যক্তিবর্গ সদস্য হতে পারে। উল্লম্ব দলের সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ক্রমোচ্চ শ্রেণীবিন্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
উদাহরণস্বরূপ সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার কথা বলা যায়। সরেকুনের মতে এ দলের সমাজের যেকোনো স্তরের ব্যক্তি সদস্য হতে পারে। এছাড়া আমি এখানে যে দলগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছি, এছাড়াও আরো অনেক দলের কথা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বলেছেন। যেমন পার্ক এবং বার্জেস বলেছেন যে অঞ্চলের ভিত্তিতে দলকে দুই ভাগে ভাগ করা যায়, অঞ্চল ভিত্তিক দল, অঞ্চলহীন দল। তারপরে আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস এল উড উনিও বলেছেন যে ঐচ্ছিক দল, অনৈচ্ছিক দল। অর্থাৎ সমাজে বাস করতে গেলে আমরা কিছু কিছু দলে নিজেরা ইচ্ছাকৃতভাবে যুক্ত হই এবং কিছু দল আছে যেগুলো আমরা চাইলেও না চাইলেও আমরা জন্মসূত্রে সেই দলের সদস্য হয়ে পড়ি। সমাজবিজ্ঞানী গিডিক্সের মতেও দল দুই ভাগে বিভক্ত, একটি হলো বংশগতিক দল, একটি সমাবিষ্ট দল। জার্মান সমাজবিজ্ঞানী জর্জ সিমেল বলেছেন যুগল দল, ত্রয়ী দল। তাছাড়া অনেক ধরনের আরো দল আমরা চাপ প্রয়োগকারী দল সমাজে লক্ষ্য করে থাকি। স্বার্থবাদী দল দেখতে পাই, নির্দেশক গোষ্ঠী দেখতে পাই, ত্রয়ী দল দেখতে পাই। অর্থাৎ আমরা সমাজের মধ্যে যত কাজ করতে যাই বিভিন্ন দল বা সংগঠনের মাধ্যম দিয়ে, দলের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সংঘের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। এরপরে আসছে সংঘ। সামাজিক জীব হিসেবে মানুষ বিভিন্ন প্রয়োজনে একত্রিত হয়। মানুষ যখন এক বা একাধিক, এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে, তখন সংঘ গড়ে ওঠে। অর্থাৎ আমরা সমাজে বাস করতে যেয়ে আমরা যদি এক বা একাধিক অল্প সংখ্যক কিছু মানুষ মিলেও যদি কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা সমবেত হই এবং আমরা সমবেত হয়ে একটু নির্দিষ্ট বিধিবিধান মেনে যদি এই কাজটা সম্পূর্ণ করতে চাই, তাহলে পরে সম্পূর্ণ করার ইচ্ছা প্রকাশ করি, তাহলে সেখানে একটি সংঘ গড়ে উঠতে পারে। তাহলে মানুষ এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে সংঘ গড়ে তোলে। উদাহরণস্বরূপ স্কুল, কলেজ, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, গানের স্কুল, শ্রমিক সংঘ ইত্যাদির কথা বলা যায়। এখানেও আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা লক্ষ্য করব। প্রথমে ম্যাকাইভার এবং পেজের সংজ্ঞা। সংঘ একটি দল যা একটি সাধারণ স্বার্থ বা স্বার্থসমূহ অর্জনে সংগঠিত হয়। সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ বলেছেন নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পরস্পর সম্পর্কযুক্ত সমাজস্থ ব্যক্তিবর্গের এক সংগঠন হলো সংঘ। এখন এটি একটি লক্ষ্যনীয় বিষয় যা আমাদেরকে মনে রাখতে হবে যে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু সংঘ সৃষ্টি হয়, এটা মনে রাখবা। এক বা একাধিক লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য কিন্তু সংঘ সৃষ্টি হয়। তারপরে সমাজবিজ্ঞানী পি জিন্সবার্গ বলেছেন যে সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কোনো সীমিত সংখ্যক উদ্দেশ্যের জন্য একত্রিত হয়, যেমন সেনাবাহিনী, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। তাহলে পরে সংঘ হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ এমন একটি মানব সংগঠন যা সুনির্দিষ্ট এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একত্রিত হয়। লক্ষ্য অর্জনের পর তারা সংগঠিত থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সংঘের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করছি। জনসমষ্টির অস্তিত্ব অপরিহার্য। সংঘ গঠন করতে হলে অবশ্যই সেখানে জনসমষ্টির অস্তিত্ব থাকতে হবে। সংঘ গঠনে যখন এক বা একাধিক উদ্দেশ্য থাকবে কেবল তখনই সংঘ তৈরি হবে। সংঘের সদস্যদের সহযোগিতার মনোভাবের উপর সংঘ টিকে থাকে। অর্থাৎ একটি উদ্দেশ্য পূরণের পরে বা একাধিক উদ্দেশ্য পূরণের পরে আমরা যদি ইচ্ছা করি আমাদের ওই সংগঠনটা টিকিয়ে রাখতে পারি, ইচ্ছা করলে ওটা ভেঙেও দিতে পারি। সংঘের নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম থাকে, এখানে নির্দিষ্ট লিখিত বিধিবিধান থাকে, নিয়ম কানুন থাকে। প্রতিটি সংঘের একটি নিজস্ব নিয়ম কানুন দ্বারা পরিচালিত হয় এবং সংঘের স্থায়িত্ব আপেক্ষিক, অর্থাৎ এটা দীর্ঘকাল স্থায়ী হতে পারে আবার ক্ষণস্থায়ীও হতে পারে। প্রতিটি সংঘের একটি নিজস্ব নাম ও প্রতীক থাকে। এরপরে চলে যাচ্ছি আমরা সম্প্রদায়। আমরা এখানে গত টপিকে জানলাম, এর আগে টপিকে জানলাম যে সংঘ হচ্ছে একটি নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনে তৈরি হয়। আর সম্প্রদায় হচ্ছে এমন একটি বিষয়, সম্প্রদায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটি সমাজবিজ্ঞানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রত্যয়। এখানে বলা হচ্ছে মূলত নির্দিষ্ট একটি অঞ্চলে কোনো জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপন সূত্রে সৃষ্টি হয় সম্প্রদায়। যখন কোনো গোষ্ঠীর সদস্যরা এমনভাবে একত্রে বসবাস করে যে তারা কতিপয় বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে বরং একটি সাধারণ জীবনযাত্রার অংশীদার হয়, তখন তাকে সম্প্রদায় হিসেবে অভিহিত করা চলে। তাহলে পরে একদল লোক যখন কতগুলো সাধারণ স্বার্থ এবং অনুভূতি, একই আচার ব্যবহার এবং রীতিনীতিতে প্রণোদিত হয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে
সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে তখনই সম্প্রদায় গঠিত হয়েছে বলা যায়। এই সম্প্রদায় ক্ষুদ্রাকারে কিংবা বৃহদাকারে এক বা একাধিক উদ্দেশ্য নিয়ে নয়, বরং তাদের জীবনের সামগ্রিক প্রয়োজনসমূহটিকে মিটিয়ে থাকে। সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য হলো এর আওতায় ব্যক্তি সম্পূর্ণ জীবন যাপন করতে পারে। সম্প্রদায়ের উদাহরণ হিসেবে গ্রাম, শহর, জাতি ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা জেনেছি সংঘ হচ্ছে নির্দিষ্ট কিছু লক্ষ্য বা উদ্দেশ্যের জন্য তৈরি হয়, আর সম্প্রদায় হচ্ছে যেখানে আমরা আমাদের পূর্ণাঙ্গ জীবন অর্থাৎ পুরো জীবনটা যার মধ্যে আমরা অতিবাহিত করি, যে সম্প্রদায়ের মধ্যে যে করতে পারি। তাহলে পরে আমরা দেখছি যে সমাজ যেখানে সম্প্রদায়ের একটি অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যে আমরা এখানে সম্পূর্ণ জীবন যাপন এর মধ্যেই করে থাকি, আমাদের সম্পূর্ণ জীবনটা অতিবাহিত করে থাকি। সমাজবিজ্ঞানী ম্যাকআইভার তার কমিউনিটি গ্রন্থে বলেন, সম্প্রদায় হলো ম্যাকআইভার এবং পেজের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো ক্ষুদ্র বা বৃহৎ গোষ্ঠীর সদস্যরা যেখানেই বাস করুক না কেন, একত্রে বসবাস করতে গিয়ে যদি তারা সাধারণ জীবন পদ্ধতির মৌল ও সাধারণ স্বার্থগুলো একত্রে ভোগ করে, তবেই তারা সম্প্রদায় গঠন করেছে বলা যায়। সম্প্রদায় গঠন করেছে বলে বলা যায়। এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কোনো বিশেষ স্বার্থ নয়, আমরা আমাদের জীবনের মৌল সাধারণ স্বার্থগুলো একত্রিতভাবে এখানে কিন্তু আমরা পূর্ণ করে থাকি। এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকপ বলেন, সম্প্রদায় হলো একই অঞ্চলে বসবাসকারী একটি গোষ্ঠী বা কতগুলো গোষ্ঠীর সমষ্টি, নির্দিষ্ট অঞ্চলের সাথে বন্ধন এবং নির্দিষ্ট অঞ্চলের সামাজিক জীবনের সামগ্রিক সংগঠন, এই দুইয়ের ভিত্তিতেই একটি সম্প্রদায় ও অন্যান্য গোষ্ঠীসমূহের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখছি, ম্যাকআইভার এবং পেজ যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার আলোকে সম্প্রদায়ের দুটি ভিত্তি, একটি হলো সম্প্রদায় হতে হলে অবশ্যই একটি বসবাসের নির্দিষ্ট এলাকা থাকতে হবে এবং ওই বসবাসী নির্দিষ্ট এলাকার প্রতি একটি সম্প্রদায়গত মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে সম্প্রদায়ের ভিত্তি হচ্ছে দুইটি, একটি হলো বসবাসের অঞ্চল আর একটি হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সম্প্রদায়ের সংজ্ঞায় বলেন, সমাজে বসবাস স্বাভাবিকভাবে সম্প্রদায় গড়ে ওঠে। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন, সম্প্রদায় হলো একটি নির্দিষ্ট স্থানের জনসমষ্টি যারা সকলে একই সামাজিক রীতিনীতিতে আবদ্ধ। অতএব বলা যায় সম্প্রদায় হলো এমন একটি এলাকা যেখানে সমজাতীয় জীবনযাত্রার অভ্যস্ত জনগোষ্ঠী পরস্পর সংহতিবোধের মাধ্যমে একত্রে বসবাস করে। এখন তোমরা যদি লক্ষ্য করো তাহলে পরে দেখবে যে সম্প্রদায় এবং সংঘের মধ্যে কি সম্পর্ক, পার্থক্যটা কি। আমরা বলেছি সংঘ হচ্ছে মানুষ সমাজে বাস করতে যেয়ে তার ছোটখাটো নানান রকম উদ্দেশ্য এবং স্বার্থগুলো চরিতার্থ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল তৈরি করে, যে দলে তারা তাদের ওই প্রয়োজনটা মেটানোর পরে সেই সম্প্রদায় সেই সংঘটা বা সেই দলটা বা সেই প্রতিষ্ঠান সংগঠন টিকে থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু সম্প্রদায় হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া, একটি হলো জীবনের পূর্ণাঙ্গ জীবন যেখানে আমরা অতিবাহিত করি, সেই সংগঠনটার নাম হচ্ছে সম্প্রদায়, যেখানে আমরা জন্মসূত্রে সদস্য পদ লাভ করি। কিন্তু সম্প্রদায়ে আমরা কিন্তু ইচ্ছাকৃত, সংঘ কিন্তু আমরা ইচ্ছা করলে সঙ্গে সদস্য হতে পারি, আবার নাও হতে পারি। এখানে তোমাদের মনে রাখা দরকার যে আমরা একটা ঐচ্ছিক দল এবং একটি বলেছিলাম হচ্ছে অনৈচ্ছিক দল। ওই ঐচ্ছিক দলের হচ্ছে ঐচ্ছিক দলের উদাহরণ হলো সংঘ, বিভিন্ন রকম সংঘগুলো, আর অনিচ্ছিক দলের হচ্ছে সম্প্রদায়ের মধ্যে পড়ে, যেখানে আমরা জন্মসূত্রে যেটার মধ্যে বসবাস করি, সেটার মধ্যে আমাদের জীবন অতিবাহিত করি, সেটার মধ্যে আমাদের জীবনের সমস্ত মৌল চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি। তাহলে আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের জন্য আমরা বাকি যে কয়েকটি টপিক থেকে গেল, প্রতিষ্ঠান, প্রথা, লোকাচার, লোকরীতি ও সমাজ কাঠামো, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ।